So my screen is visible. জি ভাই। ওকে। তো আজকে আমরা কথা বলবো রিসার্চ এথিক্স, দেন রিসার্চ মেজারমেন্ট, যে তুমি যে রিসার্চ করতেছো বা তোমার যে তুমি যে তোমার পেপার সবার যে কোশ্চেনটা থাকে যে ভাই জার্নাল কিভাবে চেনা যায় বা জার্নাল ভালো না খারাপ, এই যে সেটা মেজার করার যে প্যারামিটার সেইটা সম্পর্কে, কপিরাইট কিপিং এবং হইতেছে টাইম ম্যানেজমেন্ট, ফোর আর ভেরি ইম্পর্টেন্ট থিং বিকজ এর রিসার্চে এথিক্স জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ইউ মাস্ট হ্যাভ টু ফলো দ্য রিসার্চ এথিক্স, আদারওয়াইজ ইউ উইল বি ইন গ্রেট ট্রাবল। সো রিসার্চ এথিক্স শেখাটা খুবই জরুরি ফার্স্টে। তো সেটা নিয়ে আজকে ডিসকাশন হবে। আর টিল নাও আমরা মোটামুটি রিসার্চের যে বেসিক মেথোডোলজি ওইটা অলরেডি ডিসকাস করে ফেলছি, যে আহ, জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে। লাইক আমরা শিখছি যে কিভাবে হাইপোথিসিস দাঁড় করাতে হয়, কিভাবে হাইপোথিসিস ভ্যালিডেশন করতে হয়, কিভাবে একটা ভ্যালিডেশনের পরে জিনিসটাকে কিভাবে লিখতে হয়, লিখে কিভাবে হইতেছে জার্নালে সাবমিট করতে হয় বা কনফারেন্সে সাবমিট করতে হয়। এইগুলাই মূলত হইতেছে ছিল আমাদের মানে মেইন বেসিক যে হচ্ছে রিসার্চের মেথোডোলজি, সেগুলোর মধ্যে পড়ে। এর বাইরে আছে যে জিনিসগুলো, যেমন হচ্ছে রিসার্চের কিছু এথিক্স সম্পর্কে জানা, কারণ তুমি যদি এথিক্স না জানো দেখবে যে তুমি নিজের অজান্তেই অনেক মানে একটা অপরাধ করে ফেলছো। আবার ধরো তুমি যদি আহ, মানে মেজারমেন্ট প্যারামিটার গুলা সম্পর্কে তোমার আইডিয়া না থাকে, তাহলে তুমি দেখবা যে তোমার অনেক ভালো কাজ ছিল, তো তুমি হইতেছে অনেক খারাপ একটা জার্নালে সেটা দিয়ে পাবলিশ করে ফেলছো। তো সেটাও খুব খারাপ জিনিস। আর কপিরাইট তোমার হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, তুমি কিভাবে সেভ করবা সেটা হচ্ছে কপিরাইট কিপিং এ দেখবা। টাইম ম্যানেজমেন্ট তো ইম্পর্টেন্ট আছে, কারণ রিসার্চে টাইম ম্যানেজমেন্ট করতে না পারলে তুমি শেষ। তো রিসার্চের এথিক্স এর মধ্যে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে প্লেজিয়ারিজম। সো এইখানে আমরা আন্ডারগ্রেডে স্টুডেন্ট আছি সবাই, আই হোপ যে সবাই আমরা প্লেজারিজম সম্পর্কে জানি, কারণ এই জিনিসটা আমরা যখন আন্ডারগ্রেড ফার্স্ট ইয়ারে যখন ওয়ান ওয়ানে ভর্তি হই তখনই হইতেছে জিনিসগুলো সম্পর্কে মানে অ্যাটলিস্ট কিছু না হলে প্লেজারিজম সম্পর্কে ধারণা দেওয়া হয়। কারণ হইতেছে যে প্লেজারিজম হচ্ছে এক ধরনের চুরি, প্লেজারিজমের বাংলা। তো ব্যাপারটা কি, যে একজন মানুষের একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি হইতে পারে, সেটা তার রিসার্চ পেপার, সেটাও কিন্তু এক ধরনের ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তো তুমি কি করলা, যে তুমি তার সেই সে যে তার মস্তিষ্ক প্রসূত আইডিয়া থেকে যে প্রপার্টিটা দাঁড় করাইছে সেইখান থেকে কিছু জিনিস নিয়ে তোমার জায়গায় রেখে দিল। লেটস সে তুমি হইতেছে তোমার বাসা আর পাশের বাসা, দুইটা বাসা পাশাপাশি। সো তাদের বাসায় কিছু হইতেছে ইট আছে, সেই ইটের মালিক কিন্তু তুমি না, তাই না? ইটের মালিক কিন্তু সে। তুমি কি করলা, রাতের বেলায় গিয়ে মানে কিছু ইট নিয়ে তোমার মানে সীমানার মধ্যে রাখলা, রাখার পরে বললা যে এই ইট আমার। সো ব্যাপারটা কিন্তু তা না, কারণ হচ্ছে ইট কিন্তু তারই ছিল, তুমি যেটা নিয়ে আসছো সেটাকে আমরা বলি চুরি। এখন এই ইটের জায়গায় যদি তুমি রিসার্চ পেপার চিন্তা করো তখনই আমরা জিনিসটাকে বলবো প্লেজারিজম। সো প্লেজারিজম ব্যাপারটা এরকম, যে তুমি যদি কোনো মানুষের ও এখন কথা হচ্ছে যে তাহলে কি তুমি মানে কোনোদিনই হইতেছে কারো ইউজ করতে পারবে না, তাহলে তুমি হচ্ছে ইনফরমেশন পাবা কই? কারণ তোমাকে তো রিসার্চ পেপারই পড়তে হবে, রিসার্চ পেপার থেকেই তো তুমি রিসার্চ পেপার লিখবা, তোমার ইনফরমেশন লাগবে। তোমার লিটারেচার রিভিউ সেকশনে প্রচুর পরিমাণে মানুষের ডেটাকে কোট করতে হবে, যাতে তোমার সেইটা দিয়ে তোমার হইতেছে আইডিয়াটাকে ভ্যালিডেট করতে হবে, তোমার হাইপোথিসিসটাকে ভ্যালিডেট করতে হবে। সো সেটা কিভাবে করবা, সেটার নিয়ম হচ্ছে কিছুই না, ভেরি সিম্পল নিয়ম। আই হোপ যে তোমরা ম্যাক্সিমাম লোকজন অলরেডি জানোই যে প্লেজারিজম এড়ানোর জন্য আমরা কিভাবে হইতেছে কাজ করি। যেটা হচ্ছে যে আমরা পার্টিকুলার কোনো একটা আইডিয়া যদি আমাদের রিসার্চ পেপারে বা আমাদের কোনো প্রপার্টিতে কাজে লাগাইতে চাই, সেই ক্ষেত্রে আমরা অন্যেরটা ডিরেক্ট
জাস্ট কপি করে পেস্ট করতে পারবো। আমাদের কি করতে হবে, যে জিনিসটাকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে, আগে পড়তে হবে। ধরো যে ফর এক্সাম্পল আমি কোনো একটা অথরের একটা নির্দিষ্ট প্যারা আমার রিসার্চ পেপারে হইতেছে লিখতে চাই, তাইলে আমি ফার্স্টে কি করব, যে প্যারাগ্রাফটা পড়বো, প্যারাগ্রাফটা পড়ার পরে ওর আইডিয়া কি ছিল, ও কি বলতে চাচ্ছিল, কি বোঝাচ্ছিল, ওগুলা সম্পর্কে ধারণা নিব। ধারণা নেওয়ার পরে আমি আমার মতো করে লিখবো। লেখার পরে যদি এরকম হয় যে সে সেখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করছে, হতে পারে যে নিউমেরিক্যাল ভ্যালু, হতে পারে কোনো প্রসেসের নাম বা এই টাইপের জিনিস, তাইলে আমাদের উচিত তার পেপারটাকে মেনশন করা। কি মেনশন করার অর্থ হলো তার পেপারটাকে সাইট করা। কারণ হইতেছে আমি এই জিনিসটা নিজে মানে আমার মাথা থেকে বের হয় নাই, আমি হইতেছে এই জিনিসটা তার পেপার থেকে আইডিয়াটা পাইছিলাম। এইটা তাকে ক্রেডিট দেয়া, এর নামই হইতেছে সাইটেশন বা রেফারেন্সিং। আবার এমন হইতে পারে তুমি একটা পেপারের ভিতরে গেছো, ভিতরে যাওয়ার পরে দেখছো যে হইতেছে সে একটা আইডিয়া শেয়ার করছে, সেই আইডিয়াটা তারও না, সে আর একটা পেপার থেকে পাইছে এবং সে সেই পেপারটা ওইখানে সাইট করছে। তো তুমি চাইলে শুধু যেখান থেকে পাইছো ওখান ওইটাকেই সাইট করতে পারো। তবে যদি বেশি সেফ থাকতে চাও, তাইলে তুমি ওই ও যে পেপারটা পাইছে ওই পেপারটাকেও তুমি চাইলে সাইট করতে পারো। বাট দ্য থিং ইজ দ্যাট তুমি যে পেপার থেকে শুরুতে আইডিয়াটা পাইছিলা ওই পেপারটাকে সাইট করা তোমার জন্য মাস্ট। সো দ্যাটস ইট। এইটাই হচ্ছে মোটামুটি প্লেজারিজম নিয়ে ডিসকাশন ছিল। এরপরে হচ্ছে অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট হইতেছে তুমি কোথাও থেকে হইতেছে হেল্প পাইছো বা কারো থেকে হেল্প পাইছো, তা সেই জিনিসটাকে মেনশন করা। কারণ রিসার্চ পেপারের একটা পোর্শন থাকে অ্যাকনলেজমেন্ট সেকশন, সেইখানে আমাদেরকে হইতেছে ওই সমস্ত মানে ফর এক্সাম্পল ব্যক্তির ক্ষেত্রে ওই সমস্ত ব্যক্তিকে হইতেছে মেনশন করতে হয় যারা হইতেছে অথরশিপ পাওয়ার মতো না, বাট তাদের কন্ট্রিবিউশন আছে। আবার ধরো যে তুমি ই- মানে কোনো একটা ল্যাবের হেল্প পাইছো, তো সেই ল্যাবকে অ্যাকনলেজ করতে পারো। ফর এক্সাম্পল যদি আমি আমাদের কথা বলি, মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কথা বলি, যেখানে আমি পড়াশোনা করছি। সো তাদের একটা ল্যাব আছে রুয়েটে, লাইব্রেরির 5 তলায়। তো ওইখানে মেইনলি আমি কাজ করতাম আগে। তো আমার যে সমস্ত রিসার্চ পেপারে দেখবা যে অ্যাকনলেজমেন্ট সেকশনে লেখা আছে যে ব্লা ব্লা ব্লা, উই আর গ্রেটফুল বা উই সামথিং লাইক দ্যাট, যে আমরা অমুক ল্যাব বের প্রতি খুবই গ্রেটফুল যে তারা আমাকে ওই জায়গায় কাজ করার সুযোগ দিছে। সো তুমি এই ল্যাবকে হচ্ছে অ্যাকনলেজ করলা। আবার ধরো যে আমি হইতেছে ট্রিপলি ল্যাবের যে ন্যানো ফ্যাব্রিকেশন ল্যাব আছে ওদের, ওইখানে হইতেছে আমি ক্যারেক্টারাইজেশন করাইতাম আমার সমস্ত স্যাম্পলের। তো ওদের কি ট্রিপলির ওই ল্যাবটাকে আমার মানে অ্যাকনোলেজ করা লাগছে আমার পেপারে। তারপরে ধরো যে আমি বায়োলজিক্যাল যদি কোনো একটা অ্যাসে টেস্ট করাইতে হয়, আমি রাজশাহী ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যে করাইতাম, তো আমার ওই ল্যাবটাকে তখন অ্যাকনোলেজ করা লাগছে। আবার ধরো যে বিসিএসআই এর আমি কাজ করতাম, তো বিসিএসআই এর যখন হচ্ছে আমি ওই কোনো টেস্ট করাইছি বা সামথিং লাইক দ্যাট যদি হয়ে থাকে আমার পেপারে, তাহলে বিসিএসআই এর ল্যাবকেও আমার অ্যাকনোলেজ করা লাগছে। আবার ধরো যে কোনো ব্যক্তি, সে আমার হইতেছে মানে আর্টিকেলে সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন করে নাই, বাট কিছু একটা করছে যেটা আসলে একেবারে ফালাই দেওয়ার মতো না, তাকে আমরা হইতেছে এ, ধরো যে অ্যাকনলেজ করে থাকি আর কি, তার নাম লিখে। সো অ্যাকনলেজমেন্টের ব্যাপারটা হচ্ছে এরকম। দেন কামস দ্য শেয়ার অথরশিপ। অথরশিপ কাকে দিব, এটা নিয়ে পরবর্তী স্লাইডে আমরা বিস্তারিত ডিসকাশন করব। আর অথরশিপ যাদেরকে দিতে পারবো না, যে সমস্ত ব্যক্তিদেরকে, তাদেরকে আমরা অ্যাকনলেজ করব। আর যদি মনে হয় যে না, তার কন্ট্রিবিউশনে অ্যাকনলেজমেন্টের পর্যায়েও পড়ে না, সে হয়তো বা তোমার বাসা থেকে ল্যাব পর্যন্ত নিয়ে গেছে, এই এই ছিল তার কন্ট্রিবিউশন, তো তাকে তো আসলে অথরশিপ বা অ্যাকনলেজ করার কিছু নাই। কারণ তুমি প্রত্যেকদিন তো একই রিক্সায় যাও না, এক এক সময় তো এক একজন রিক্সাওয়ালার রিক্সাতে যাও, তাই না? তো সবাইকে ধরে অ্যাকনলেজ করা পসিবল না, সামথিং লাইক দ্যাট। So then, lastly, the keep privacy and never conduct idea piracy, which is a very bad thing.
কারণ হইতেছে তুমি যদি আইডিয়া পাইরেসি করো, এটা ধরা যায়, কিন্তু ধরো যে এতে অনেক বড় ক্ষতি হয়, বিশেষ করে তুমি যদি এই ধরনের কর্মকাণ্ডগুলা করো। বিশেষ করে তুমি যখন হায়ার স্টাডিজে বাইরে পড়তে আসবা, তখন যদি এই ধরনের টেন্ডেন্সি তোমার ভিতরে থাকে এবং তুমি যদি করো, তাহলে তুমি অনেক বড় ঝামেলায় পড়ে যাবে এবং তোমার লাইফটা একদম হেল করে দিবে। সো যখন যে জায়গায় থাকতেছো, এই প্র্যাকটিসটা করবা যে ফর এক্সাম্পল তুমি অ্যাট এ টাইম তিনটা জায়গায় কাজ করো। ওকে, হইতেই পারে দেশে থাকতে আমরা এরকম করতাম যে তিনটা তিনটা টিচারের আন্ডারে কাজ করে, বা তিনটা হইতেছে মেন্টরের আন্ডারে কাজ করে। তো দেখা যায় যে কি, যে তুমি যখন হইতেছে তিনটা টিচার বা তিনটা তিনটা লোকের আন্ডারে কাজ করবা, তখন তোমার হইতেছে স্বভাবতই কিছু মিটিং অ্যাটেন্ড করা লাগবে বা সামথিং লাইক দ্যাট। বা তুমি নিজেই কোনো একটা প্রজেক্টে তার আন্ডারে যখন কাজ করতেছো, সেগুলোর মিটিং হয়। দেন হইতেছে সেখানে হইতে পারে তোমার মানে এই মেন্টর এমন কোনো কথা বললো, বা তোমাদের মধ্যে এমন কোনো ডিসকাশন হলো, খুব ভালো একটা আইডিয়া নিয়ে কথা হয়েছে যে তারা কাজ করবে বা সামথিং লাইক দ্যাট, বা তারা কাজ করতেছে। তুমি কি করলা, যে হইতেছে এটা শুনে আর একটা গ্রুপে যখন গেলা, তখন যে জিনিসটা তুমি শেয়ার করলা, হইতে পারে তুমি ইন্টেনশনালি অথবা আনইনটেনশনালি করলা। যদি আনইনটেনশনালিও করো, এটাও এক ধরনের বিশাল বড় ক্রাইম। এটা এক ধরনের আইডিয়া পাইরেসি। এইটা যদি ধরা পড়ে এবং তাদের কাছে যদি ট্র্যাক রেকর্ড থাকে যে না, এই আইডিয়াটা তাদেরই ছিল, তাইলে তুমি মোটামুটি ধরে নিবা যে তোমার লাইফ শেষ। তোমার ওখানে তোমার এগেনস্টে যদি এই চার্জ দেয়া হয় যে তুমি আইডিয়া পাইরেসি করছো, তাহলে তোমার খবর আছে, তোমার একাডেমিয়া লাইফ পুরা শেষ, তোমার পিএইচডি, তোমার এভরিথিং যাই করো, কোনো দাম নাই। সো অলওয়েজ কিপ প্রাইভেসি অ্যান্ড নেভার কন্ডাক্ট আইডিয়া পাইরেসি। কারণ রিসার্চের এই জিনিসগুলো তিলে তিলে তৈরি করতে হয়, অনেক কষ্ট হয়। সেদিন গতদিন তো আমি উদাহরণ দিয়ে বোঝালামই যে কিরকম পেশেন্স থাকা দরকার। তো এত কিছু কষ্ট করার পরে যদি তুমি শুধু আইডিয়া পাইরেসির কারণে বা একটা আনইনটেনশনাল হোক আর ইন্টেনশনাল হোক, একটা ছোট্ট একটা ঘটনার কারণে তোমার সমস্ত দিনের হইতেছে অর্জন তাসের ঘরের মতো কিন্তু ধসে পড়ে যাবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট কি প্রাইভেসি নেভার কন্ট্যাক্ট আইডিয়া পাইরেসি। তুমি যখন ওই গ্রুপে কাজ করতেছো বা ওই গ্রুপে যখন মিটিং হবে, তখন তুমি ওই মোড অন করে দিবা। তুমি যদি তিনটা প্রজেক্টে কাজ করো, তোমার ব্রেনে তিনটা মোড থাকবে। ফার্স্ট মোড অন হবে যখন তুমি ফার্স্ট গ্রুপের সাথে কাজ করতেছো। দেন যখন তুমি সেকেন্ড গ্রুপে আসবা, তখন বাকি দুইটা মোড অফ থাকবে। ওইখানে কি হচ্ছে আমি জানি না, কেউ যদি জিজ্ঞেস করে থাপ্পড় দিবা যে এই জিজ্ঞেস করছ কিন্তু তুই ওইখানে কি হচ্ছে সেটা তোর জানা লাগবে, লাইক দ্যাট। সো কি ক্রাইটেরিয়া ফর অথরশিপ? তো অথরশিপ পাইতে গেলে কি কি ক্রাইটেরিয়া ম্যাচ করতে হয়, তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে সাবস্টেন্সিয়াল কন্ট্রিবিউশন। তোমাকে অবশ্যই অবশ্যই কিছু কন্ট্রিবিউশন থাকতে হবে, যেটা সাবস্টেন্সিয়াল হইতে হবে। কি, কোথায় কোথায় সে কন্ট্রিবিউশন গুলো হতে পারে? আইডিয়াতে হতে পারে, যে হইতে পারে কেউ একজন খুব, তুমি আর তোমার ফ্রেন্ড মিলে খুব ভালো একটা আইডিয়া জেনারেট করছো। আইডিয়া জেনারেট করার পরে উম, এখন কথা হইতেছে আইডিয়াটা কোন পর্যন্ত জেনারেট করলে সেটা আইডিয়া কন্ট্রিবিউশন হয়, এটা একটা ব্যাপার আছে। লেটস সে কেউ একজন খালি বলছে যে ও, এই প্রসেসে তো জিনিসটা বানানো যায়। বা হচ্ছে তোমরা গল্প করতে করতে হঠাৎ করে বলছো যে ফর এক্সাম্পল আমি যদি বলি যে ধরো যে হাইড্রোথার্মাল প্রসেস আর হইতেছে সল্ট জেল প্রসেস, এই দুইটা প্রসেসে মেটেরিয়াল সিনথেসিস করা যায়। সো এক তোমরা দুইজন বন্ধু মিলে আইডিয়া বের করছো যে সর্বোথার্মালে হইছে, তো তোমার বন্ধু বলছে যে তাইলে এ, আমরা সল্ট জেলে করে দেখি, বলে সে চলে গেছে। সে কিন্তু অত শিপ পাবে না। কারণ এইটা আসলে আইডিয়া কন্ট্রিবিউশন। আইডিয়া কন্ট্রিবিউশন হচ্ছে তখনই হবে যখন
সে সলজেল বলেই ক্ষান্ত হয় নাই, সে সলজেল সম্পর্কে এই জিনিসটা সম্পর্কে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে দিছে, দেন হইতেছে বিভিন্ন প্যারামিটার ফিক্সিং এ হেল্প করছে, দেন হইতেছে মানে জিনিসটা কিভাবে কি করবা এরকম একটা ওয়ার্কিং প্ল্যান পর্যন্ত যদি সে কাজ করে থাকে, তাইলে সে একটা অথরশিপ ডিজার্ভ করে। কিন্তু জাস্ট খালি বলছে যে ঠিক আছে যে এইটুকু এইভাবে কর, আর কোনো সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন করে নাই, তো তুমি তাকে চাইলে অ্যাকনলেজ করতে পারো, অথবা নাও করতে পারো, বাট এই পর্যন্ত তাকে আসতেই হবে অথরশিপ পাওয়ার জন্য। দেন ডিজাইনে কন্ট্রিবিউশন করতে হবে, যেমন হইতেছে এক্সপেরিমেন্টাল সেট আপ ডিজাইনের সময় তোমাকে হেল্প করছে, বা এক্সপেরিমেন্টেশনের সময় সে তোমার সাথে ছিল, বিভিন্ন কিছু ও দিয়ে হইতেছে তোমাকে হেল্প করছে, কোনো ডেটা নিছে, ডেটা অ্যাকুইজিশনের সময় তোমাকে হেল্প করছে। কারণ রিসার্চের সময় তো অসংখ্য ডেটা নিতে হয়, যে ধরো যে এমন হইতে পারে যে একটা কাজ ছিল, যে এই কাজ মানে হইতেছে সারাদিন ধরে ডেটা নেওয়া লাগে। বাট দ্য থিং ইজ দ্যাট যে তুমি কি করলা, একজনকে বললা যে তুই এই ডেটাটা সারাদিনের জন্য নিতে থাকবি, আর হইতেছে আমি হইতেছে অন্য কাজ করতে থাকবো আর কি ওই সময়। তো এখন কি সে শুধুমাত্র পিসি থেকে ডেটা নিলেই অথরশিপ পাওয়ার যোগ্য হয়? না, সে অ্যাকনলেজ পাওয়ার যোগ্য হয়, কিন্তু তার যদি আইডিয়া থাকে, সে যদি বুঝতে পারে, এবং তোমাকে আইসা যদি সে এই জিনিসটা বলতে পারে যে ভাই বা অমুক, যে আমি তো ওই কাজটা মানে ডেটাটা নিচ্ছিলাম, বাট ডেটাটা এখন ঠিকঠাক আসতেছে না, এবং তোমাকে বলতে পারে দুই একটা রিজনও যদি তোমার সাথে শেয়ার করতে পারে যে এই এই কারণ হইতে পারে যে এই ডেটাগুলা ঠিকঠাক কাজ করতেছে না, তখন সে অতসী পাবে। তার আগে কিন্তু পাবে না, যে তুমি তাকে বসায় রাখছো এবং সে হইতেছে জাস্ট খালি কিছু ডেটা, মানে ধরো যে তুমি দেখাই দিছো যে এটা ক্লিক করলে এটা হয়, ওটা ক্লিক করলে এটা হয়, তুই বয়াবার ডেটা নেই, তাইলেও কিন্তু সে অতসী পাবে না। দেন ডেটা অ্যানালিসিস করলে তো পাবেই, ইন্টারপ্রেট করলে তো পাবেই। ডেটা অ্যানালিসিস ইন্টারপ্রেট করলে অনেক সময় সে ফার্স্ট অথরও পাওয়া যেতে পারে, যদি তার কনসেপচুয়ালাইজেশন মানে আইডিয়া এবং ডিজাইনে কন্ট্রিবিউশন থাকে। সে কিন্তু, এবং সে মানে যদি ডেটা অ্যানালিসিস এবং ইন্টারপ্রেশন করে, পেপারের মেইন ডেটা অ্যানালিসিস এবং ইন্টারপ্রিটেশন করলে সে কিন্তু ফার্স্ট অথর ডিজার্ভ করে। সো বি কেয়ারফুল। তো আর একটা ব্যাপার হচ্ছে কি, অথরশিপ ডিস্ট্রিবিউশনটা মেইনলি ডিপেন্ড করে তোমার হইতেছে নিজেদের মধ্যে বোঝাপড়ার উপরে। যারা যারা কাজ করতেছে, তোমরা যখন কাজ করবে তখন এমনি বুঝতে পারবা যে তোমার সাথে যে আছে সে অথরশিপ পাবে কি পাবে না। বাট এই জিনিসগুলো মাথায় থাকলে ওই ডিসিশনটা নিতে আরো বেশি ইজি হয়। ইটস নট লাইক দ্যাট আমি যেটা বলতেছি ওইটা করলেই শুধু অথরশিপ পাওয়া সম্ভব। এর থেকে কম করেও অনেকে অথরশিপ পাইতে পারে, বা দেখা যাচ্ছে যে কেউ দুই তিনটা পোর্শনে কাজ করছে, বাট অল্প অল্প করে কাজ করছে, সেই ক্ষেত্রেও অথরশিপ পাইতে পারে। সো ইট ডিপেন্ডস অন ইউর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। সো তোমরা যখন গ্রুপে কাজ করবে তখন দেখবে যে তোমাদের মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিংটা গ্রো করবে, এবং দেখবে যে তো তার উপর বেস করে অথরশিপ সে পাবে। দেন যদি কেউ ড্রাফটিং বা রিভাইজিং করে, যে রাইটিং অর ক্রিটিক্যালি রিভাইজিং দ্য ম্যানুস্ক্রিপ্ট ফর ইম্পর্টেন্ট ইন্টেলেকচুয়াল কন্টেন্ট, বুঝছো? যে তুমি হইতেছে একটা আম, তোমার হয়তো অনেকগুলো ডেটা আছে, সেই ডেটাগুলা একজনকে দিয়ে বললো যে তুমি আর্টিকেলটা লেখো, অরিজিনাল পেপার ড্রাফট করো, সেই পেপারটা সে ড্রাফট করলো, সে কিন্তু অথরশিপ পাবে। আবার ধরো যে সেই যে মানে র ম্যানুস্ক্রিপ্ট যেটা রেডি হলো, এটা যদি তুমি কোনো একজন এক্সপার্টকে দিয়ে ক্রিটিক্যালি রিভিউ করায় নাও, যে ও প্রফেসর ও গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা সামথিং লাইক দ্যাট, যারা অ্যাক্টিভলি রিসার্চ করে বা ওই ফিল্ডে এক্সপার্ট, তাদেরকে যদি তুমি বলো যে ভাই আমার পেপারটা একটু দেখেন তো, যে কি স্টেজে আছে বা কি কি চেঞ্জেস আনা যাইতে পারে একটা ভালো জার্নালে পাবলিশ করার জন্য, তখন সে যদি সেখানে ইনপুট দেয় যে এই এই জিনিসগুলা চেঞ্জ করো, এই এই জিনিসগুলা অ্যাড করো, বা এটা এরকম হবে, এটা হয় নাই, এই যে এগুলাকে বলা হয় ক্রিটিক্যাল কমেন্ট। সো কেউ যদি তোমার আর্টিকেলের উপরে ক্রিটিক্যাল কমেন্ট করে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে, এবং সেগুলোকে চেঞ্জ করতে বলে এবং হেল্প করে তোমাকে, সেও কিন্তু অথরশিপ পাবে। দেন ফাইনাল অ্যাপ্রুভাল, বাট থিং ইজ দ্যাট কেউ যদি মানে কি মানে কি বলে,
এই ক্রিটিক্যাল রিভাইজিং করে সেই ক্ষেত্রে হয়তো সে শুরুর দিকের অথরশিপ কোনোদিনই পাবে না, ক্রিটিক্যাল রিভাইজিং করলে সবসময় লাস্টের দিকে অথরশিপই পাওয়া যায়। ফাইনাল অ্যাপ্রুভাল হচ্ছে এগ্রিং টু দ্য ফাইনাল ভার্সন টু বি পাবলিশড। হ্যাঁ, এখন যদি সে কোনো একজন অথর ফাইনাল অ্যাপ্রুভাল পর্যন্ত, যে তোমরা গ্রুপে কাজ করছো, চারজন চারজন কাজ করার পরে চারজনের নাম সহ এবং নামের পজিশন সহ পেপারটা যদি হইতেছে চারজনের কাছেই চারটা কপি যায় এবং সে রিভাইজ করার সময় যদি এটা স্বীকার করে যে আচ্ছা সব ঠিক আছে, অথরশিপের প্লেসমেন্টও ঠিক আছে এবং এই চারজনকে অথরশিপ দেওয়া যায়, এই অ্যাপ্রুভালটা যদি আসে সবার কাছ থেকে, কেউ যদি এটার এগেনস্টে কথা না তোলে, তাইলে ওই চারজনই অথর হিসেবে কাউন্ট হবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট এগ্রিং টু দ্য ফাইনাল ভার্সন টু বি পাবলিশড। অ্যান্ড লাস্টলি দ্য অ্যাকাউন্টেবিলিটি। ধরো যে তুমি চারজন কাজ করলে, চারজনই এই মানে আর্টিকেলটার উপরে অ্যাকাউন্টেবল হইতে হবে। যে ফর এক্সাম্পল কেউ যদি এই জিনিসটাকে এগেইনস্টে কোনো একটা উম, মানে কি বল এলিগেশন দাঁড় করায়, সেইটা চারজনই তার মানে হইতেছে দায় দায় নেয়ার টেন্ডেন্সি যদি থাকে, অ্যাকাউন্টেবল যদি হয়, তাইলে সে অথরশিপ পাবে। আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড, আই ডোন্ট মেক ইট মোর কমপ্লেক্স। আর এই জিনিসগুলো এখন না, তোমরা যেহেতু মানে ইনিশিয়ালি তোমাদেরকে ধারণা দিয়ে রাখতেছি, ভবিষ্যতে যখন তোমরা কাজ করবে যাতে তোমাদের মধ্যে কোনো ভেজাল না, দ্যাটস ইট। দেন কিছু ল্যাব ম্যানার আছে যেগুলো আমাদেরকে ফলো করা উচিত। ফর এক্সাম্পল, অলওয়েজ বি নাইস টু ইউর ল্যাব মেটস অ্যান্ড কলিগস। দেন সেফটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ল্যাব। কারণ ল্যাবে হইতেছে কেমিক্যালস থাকে, ল্যাবে হাই ভোল্টেজের কারেন্ট থাকে, ল্যাবে হইতেছে অনেক কিছুই থাকে। সো যে ইয়ার সিগনিফিকেন্ট চান্স যে তুমি ইনজিউর্ড হবা, তুমি হইতেছে বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে যাবা, অনেক ঝামেলা হবে। সো অলওয়েজ অলওয়েজ তুমি জানো যে হইতেছে, ফর এক্সাম্পল তুমি একটা অ্যাসিড ঢালতেছো, তুমি জানো যে ছোট্ট একটা বোতল থেকে আর এই অ্যাসিডটা আমি নিচ্ছি, তো আমার এখানে আহ, এখান থেকে ছিটে আমার হাতে বা গায়ে আসার সম্ভাবনা খুবই কম, খুবই কম, মানে টেন্স টু জিরো। কিন্তু তারপরেও তুমি কেন রিস্ক নিবে? টেন্স টু জিরো, জিরো কিন্তু না, টেন্স টু জিরো আর জিরোর মধ্যে কিন্তু ব্যাপক ডিফারেন্স, অনেকখানি ডিফারেন্স। তো এই এত বড় সম্ভাবনা তুমি কেন রাখবা যে তুমি ধরো যে ধাপ করে জিনিসটা তোমার হাতে পড়ে গেল, হাইলি কনসেন্ট্রেটেড অ্যাসিড, সাথে সাথে দেখবে তোমার হাড় দেখা যাচ্ছে। সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তুমি সেফটি প্রোটোকল মেনটেন করতেছো ল্যাবে, সব কিছুর ক্ষেত্রে। বিরক্ত লাগলেও জিনিসটা করতে হবে, প্রপারলি গ্লাভস পরতে হবে, যেখানে গগলস দরকার গগলস লাগাইতে হবে, মাস্ক লাগাইতে হবে, অ্যাপ্রন পরতে হবে, এভরিথিং, এভরিথিং ইউ শুড ফলো। দেন আস্ক দ্য এক্সপার্টস বিফোর রানিং আ ডিভাইস। হ্যাঁ, তোমার সামনে যদি কোনো একটা ডিভাইস থাকে, তুমি কিন্তু গেলাম আর ডিভাইসটা, এটা কিন্তু এরকম না যে ল্যাবের ডিভাইসগুলো অলওয়েজ হাইলি সফিস্টিকেটেড হয়। নাম্বার ওয়ান, সেগুলো তো খুবই এক্সপেন্সিভ হয়ই। নাম্বার টু হইতেছে যে সেই জিনিস মানে কেন আমাদেরকে ল্যাবের ডিভাইসগুলো ধরতে দেওয়া হয় না? ধরো যে এক্সপেন্সও কোনো বিষয় না, ধরো যে একটা জিনিসের দাম 3 লাখ 4 লাখ বা 5 লাখ বা 10 লাখ টাকা, এটা রুয়েটের কাছে কোনো টাকাই না। রুয়েট কিন্তু চাইলেই জিনিসটাকে আবার কিনতে পারে, বাট দ্য থিং ইজ দ্যাট যে জিনিসটা তো পাওয়া লাগবে, অ্যাভেলেবিলিটির একটা ব্যাপার আছে। এমন অনেক ডিভাইস আছে যে ডিভাইস গুলা তৈরি হয় এইভাবে যে তুমি যখন অর্ডার করবা তখন তারা তৈরি করে। কারণ এগুলো তো হচ্ছে সবার জন্য লাগে না, তুমি তো এটা তো মোবাইল ফোন না যে মানে সবাই ইউজ করতেছে, এরকম ব্যাপার না। ল্যাবের ডিভাইস গুলো দেখা যাচ্ছে যে খুবই স্পেসিফিক, এগুলোর বায়ার শুধু ল্যাবই হয়। সো দেখা যায় যে ওরা কোন মানে যারা ম্যানুফ্যাকচারার তারা সবসময় বানায় না। যখন একটা অর্ডার পায় তখন বানায়। তো এইটা একটা কিন্তু বিশাল প্রবলেম। এই জন্যই দেখা যায় যে আমাদেরকে বারবার বলা হয় যে ল্যাবের ডিভাইস গুলো খুবই সেন্সিটিভলি এবং খুবই হইতেছে ইয়ার সাথে এক্সপার্টিস না আসা পর্যন্ত একা একা ইউজ করা উচিত না। অবশ্যই একজন এক্সপার্ট পাশে থাকা উচিত। আবার ধরো যে প্রত্যেকটা ল্যাব ডিভাইসের হইতেছে ক্যালিব্রেশন বলে একটা জিনিস থাকে।
তুমি যদি এক্সপার্ট না হও, দেখবে যে তুমি জিনিসটা নষ্ট করে ফেললে, এটা একটা হ্যাপার কাজ, আবার নতুন করে করো। বা তোমার ধরো যে সেন্সিটিভিটির একটা ব্যাপার থাকে, বা সামথিং লাইক দ্যাট, এরকম জিনিসপাতি থাকে যেগুলো হইতেছে তুমি জানো না, এক্সপার্ট না হলে জানবা। তো তখন হইতেছে ওই জিনিসগুলো সম্পর্কে যে এক্সপার্ট তাকে জিজ্ঞেস করো, এবং হইতেছে সে যখন কাজ করতেছে তার পাশে দাঁড়ায় থাকো, দেখো, শেখো। আস্তে 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 এক সময় যায় যখন তোমার সাহস হবে, বা তুমি যখন শিখে মানে অলমোস্ট বুঝে ফেলবে, তখন যে এবং ওইটা সম্পর্কে ইউটিউবে তুমি ওই সম্পর্কে ইউটিউবে ভিডিও দেখতে পারো, অনেকে প্লেলিস্ট বানায় রাখে, এটা করতে পারো, ওইটার ম্যানুয়াল পড়তে পারো। সব ডিভাইসেরই ম্যানুয়াল অনলাইনে অ্যাভেলেবল। তো এইভাবে তুমি হতেছে জিনিসটাকে শিখে ফেলতে পারো। বাট অলওয়েজ গো উইথ উইথ অ্যান এক্সপার্ট ওয়েন ইউ আর নট অ্যান এক্সপার্ট। যখন তুমি এক্সপার্ট হবে তখন তো আর তোমার দরকার নেই, মানুষ তোমার নিয়ে যাবে, দ্যাটস ইট। অন্যের কাজকে সবসময় হইতেছে রেসপেক্ট করবা, অলওয়েজ। আদারওয়াইজ ল্যাবে কাজ করা ইম্পসিবল, বিশেষ করে কিছুদিন পরে যখন যারা এই যে থিসিস শুরু করবে, দেখা যাচ্ছে যে আমাদের ডিপার্টমেন্টে 60 60 ভাগ 2, 30টা গ্রুপ হবে হয়তো, অ্যাটলিস্ট। অ্যাটলিস্ট 30টা না হলে 25টা প্লাস গ্রুপ হয়। তো 25টা প্লাস গ্রুপ যদি সবারই থিসিস করা লাগবে, সবারই কোনো না কোনো এক্সপেরিমেন্টেশন করা লাগবে, সবারই ওই সেম ল্যাব ইউজ করা লাগবে, তখন বুঝবা যে হইতেছে কি পরিমাণ প্যারা। সো নিজের কাজটা যেমন ইম্পর্টেন্ট, তোমার যেমন থিসিস তোলা লাগবে, তোমার ফ্রেন্ডেরও কিন্তু থিসিস তোলা লাগবে। সো অলওয়েজ বি রেসপেক্টফুল টু আদার্স ওয়ার্ক, আদারওয়াইজ তারাও তোমার কাজকে রেসপেক্ট করবে না। আর তোমরা যখন এই যে হেইটের একটা কালচার তৈরি করবে, এটা হচ্ছে মনে করো চেইন রিয়াকশনের মতো বাড়ে। আলটিমেটলি দেখবা কারোই কাজ হচ্ছে না, ল্যাবের অবস্থা একদম হজবরল, মারামারি অবস্থা। সো অলওয়েজ রেসপেক্ট আদার্স ওয়ার্কস। হইতে পারে যে সে খুবই ছোট একটা কাজ করতেছে, কিন্তু তাই বলে সেইটা নিয়ে হইতেছে আসলে ফান করার কিছু নাই। বা হয়তো পারে সে অনেক বড় একটা কাজ করতেছে, হয়তো বা সে সেটা অ্যাচিভ করতে পারবে না, তুমি জানো, বাট সেটা নিয়েও ফান করার কিছু নাই। সে এবং তার সুপারভাইজার বুঝবে, তুমি শুধু তোমারটা বুঝো, দ্যাটস ইট। দেন অলওয়েজ ফলো ল্যাব প্রোটোকলস। ল্যাবে অবশ্যই কিছু প্রোটোকলস থাকে যেগুলো তোমাকে মেনটেন করতে হবে, এবং সেই অনুযায়ী তোমার এক্সপেরিমেন্টেশন ডিজাইন করতে হবে। দেন অলওয়েজ ইউজ কমন সেন্স, ডোন্ট বি ইনঅ্যাটেন্টিভ, খুবই ইম্পর্টেন্ট। কমন সেন্স এবং অ্যাটেন্টিভনেসটা ল্যাবে ধরে রাখা, কারণ তুমি যদি মানে কন্টিনিউয়াসলি তোমার কমন সেন্স ইউজ করতে না থাকো তোমার ল্যাবে, দেখবা যে তুমি হইতেছে মানে কোনো কাজই করতে পারতেছো না। তুমি দেখবে যে মানে একটা সিম্পল একটা জিনিসের জন্য তোমার সুপারভাইজারের কাছে যাওয়া আছে, তোমার সুপারভাইজার আইসা একটা খালি টোকা দিল আর জিনিসটা কাজ করলো, এই জিনিসটা তোমার তখন মনে হবে কে রে, এই জিনিসটা যদি আমিও তখন চিন্তা করতাম, বা আমি অলরেডি চিন্তা করছিলাম, বাট আমি জাস্ট অ্যাপ্লাই করিনি। সো অলওয়েজ ইউজ ইউর কমন সেন্স ইন ল্যাব, ডোন্ট বি ইনঅ্যাটেন্টিভ। ইনঅ্যাটেন্টিভ হইছো তো খাইছো। Then don't waste material and energy because these are very important and expensive also, কারণ মেটেরিয়াল গুলা খুবই এক্সপেন্সিভই হয় সাধারণত। চেষ্টা করবা যে কত কম মেটেরিয়ালের মধ্যে কত ভালো আউটপুট আনা যায়, বা কত কম খরচের মধ্যে কত ভালো আউটপুট আনা যায়। আর এনার্জি তো ব্যাপারটা আছে, আমরা সবাই জানি যে উই আর ইন এনার্জি ক্রাইসিস গ্লোবালি। সো যত বেশি এনার্জি কনজার্ভ করা যায় তত ভালো। Now I will talk about some research-based measuring parameters like এই সমস্ত প্যারামিটার দিয়ে তুমি তুমি একটা জার্নালকে জাজ করতে পারবা যে সেটা ভালো কি ভালো না। সো ফার্স্টেই আসে যেটা ইম্প্যাক্ট ফ্যাক্টর। ওকে, সো হোয়াট ইজ ইম্প্যাক্ট ফ্যাক্টর? তোমরা শুনছো না ইম্প্যাক্ট ফ্যাক্টর এর আগে? সো ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে টোটাল সাইটেশন ইন লাস্ট 2 ইয়ার্স ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পাবলিশড পেপার ইন লাস্ট 2 ইয়ার্স। ফর এক্সাম্পল, যদি বিগত বছরে দশ 10টা পেপার পাবলিশ হয় একটা জার্নালে, এবং সেই 10টা পেপার যদি 100টা সাইটেশন হয়, তাইলে ওই জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর কত? লাস্ট 2 বছরে জার্নালে পেপার পাবলিশ হয়েছে 10টা, এবং সেই 10টা পেপার সাইটেশন পাইছে 100টা। তো তাইলে তার ইম্প্যাক্ট ফ্যাক্টর হবে 100 ভাগ 10, মানে 10। তার ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে 10। ভেরি সিম্পল।
তো এখন কথা হচ্ছে যে তাহলে ইম্প্যাক্ট ফ্যাক্টর থেকে আমি চিনবো কেমনে যে আমার জার্নালটা ভালো কি ভালো না? তো এইটার থেকে চেনার উপায় হচ্ছে, যদি 0 to 1 এই রেঞ্জে তোমার ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকে কোন একটা জার্নালের, সেইটাকে আমরা বলি Q4 জার্নাল, কোয়ার্টাইল 4। ওকে, দেন 0 to 1, ইয়েস, দেন 1 to 2, কোনো একটা জার্নালের যদি ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকে 1 to 2, দেন ওইটাকে আমরা বলি Q3 জার্নাল। 2 to 5 যদি কোনো একটা জার্নালের হইতেছে ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকে, সেটাকে আমরা বলি Q2 জার্নাল। আর 5 প্লাসের ওপরে মানে যদি কারো ইম্প্যাক্ট ফ্যাক্টর হয়, তখন সেটাকে আমরা বলি Q1 জার্নাল, হুইচ ইজ অ্যাবসুলুটলি গুড। সো এই হলো ইম্প্যাক্ট ফ্যাক্টর। এখন কথা হচ্ছে Q1 জার্নাল গুলো সব থেকে ভালো, কারণ তারা হইতেছে টপ কোয়ার্টাইল, মানে ওয়ার্ল্ডের টপ 25% জার্নালের মধ্যে পড়ে। দেন কামস Q2, দেন কামস Q3, অ্যান্ড লাস্টলি কাম Q4। সো আমরা যখন জার্নাল চেক করব, তখন আমরা এই জিনিসটা, এই প্যারামিটারটা মাথায় রেখে কাজ করাইতে পারি, মানে চিন্তা করতে পারি যে জার্নালটা ভালো কি ভালো না। দেন আরো মেলা ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়া গুলো আসলে আজকের দিনে বোঝানো সম্ভব না এবং তোমাদের জানাও দরকার না, বাট এই জিনিসটা অ্যাটলিস্ট জানা দরকার যে হচ্ছে আসলে ইম্প্যাক্ট ফ্যাক্টর জিনিসটা কি। কারণ হতেছে এটা তোমাদের হেল্প করবে পেপার পড়ার ক্ষেত্রে, যে তুমি সব সময় চেষ্টা করবা যে তুমি যখন পেপারটা পড়তেছো বা কোনো একটা পেপার নিচ্ছ, সেই পেপারটা যাতে Q1 জার্নালেরই হয়, কারণ Q1 জার্নালের বিশ্বস্ততা বেশি অন্য অন্য কোয়ার্টাইলের জার্নালের থেকে। কারণ তুমি যদি কোনো Q2 জার্নাল, এমনকি অনেক Q2 জার্নাল আছে যেটাকে রিপ্রোডিউস করতে পারবে না, মানে সেম এক্সপেরিমেন্টাল সেটআপে যদি তুমি তোমার ল্যাবে করো, দেখবা যে মিলতেছে না, এরকম বহু অসংখ্য ব্যাপার আছে। বাট Q1 এর ক্ষেত্রে যেটা হয়, দেয়ার আর সিগনিফিকেন্ট চান্স তুমি যদি নিজে ভুল না করো, তাইলে ওই পেপারটা রিপ্রোডিউস করা সম্ভব। সো ইম্প্যাক্ট ফ্যাক্টর ইজ এ বিগ থিং, যে তুমি এখন এই জিনিসটা জানো, বোঝো, এবং এই এবং ওই মানে তুমি যখন পড়াশোনা করবে বা রিসার্চ পেপার লিখবা বা রিভিউ আর্টিকেল লিখবা, তখন চেষ্টা করবে সবগুলো ইনফরমেশন যাতে Q1 আর্টিকেল থেকে আনা হয়, তাইলে তোমার পেপারটা আরো বেশি স্ট্রং হবে। দ্যাটস ওয়াই আই ডিসকাসড অ্যাবাউট দিস। অ্যান্ড দেন অ্যাকসেপ্টেন্স রেট। অ্যাকসেপ্টেন্স ইজ এ পার্সেন্টেজ অফ সাবমিটেড পেপার অ্যাকসেপ্টেড। এইটা তোমার জন্য এখন ইম্পর্টেন্ট না, তুমি যখন আরো বড় হবা, যখন তুমি করসপন্ডিং অথর হবা, বা তুমি যখন পেপার সাবমিট করবা, সেই সময় তোমার এই জিনিসগুলা মাথায় রাখতে হবে, এবং ততদিনে তুমি অনেক কিছু আরো শিখে ফেলবা। বাট আমি জাস্ট আইডিয়া দেওয়ার জন্য আনছি, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স রেট। যে তুমি পার্সেন্টেজ অফ সাবমিটেড পেপার অ্যাকসেপ্টেড, মানে 1 বছরে বা হচ্ছে বা এই ইম্প্যাক্ট ফ্যাক্টর পিরিয়ডে বা 2 বছরে যতগুলো পেপার সাবমিট হয়েছে, তার মধ্যে কতগুলো পেপার পাবলিশ হয়েছে, এটাই সেখানকার অ্যাকসেপ্টেন্স রেট। সো কিছু কিছু জার্নালের অ্যাকসেপ্টেন্স রেট হাই হয়, তার মানে দেয়ার আর সিগনিফিকেন্ট চান্স যে তুমি ওইখানে তোমার আর্টিকেলটা সাবমিট করলে সেটা অ্যাকসেপ্ট হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। এই দ্যাটস ইট। হবেই এমন কথা না, বাট বেশি। দেন কামস টু প্যারামিটার, ওয়ান ইজ কল্ড এইচ ইন্ডেক্স অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ কল্ড আইটেন ইন্ডেক্স। এই দুইটা আনছি, এই দুইটা তোমার জানা দরকার। কারণ হইতেছে তুমি সামনে হয়তো যখন হায়ার স্টাডিজের জন্য অ্যাপ্লাই করতে যাওয়া, তখন দেখবা যে প্রফেসরদের মানে গুগল স্কলার তোমাকে চেক করতে হবে, সেইখানে এই দুইটা জিনিস দেখবা। তো এই দুইটা জিনিস দেখে তুমি মোটামুটি একটা ধারণা পাইতে পারবা যে সে প্রফেসরটা কিরকম কাজ করে। ওকে, কারণ হইতেছে ধরো যে একটা একটা প্রফেসরের পেপার আছে, মানে সাইটেশন আছে 500, কিন্তু তার এইচ ইন্ডেক্স হইতে পারে 1, বা এইচ ইন্ডেক্স হইতে পারে 3 বা 4। তো তখন কি সে ভালো ভালো প্রফেসর কিনা, এটা আমরা এই 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 দুইটা প্যারামিটার থেকে দেখতে পারবো। কেমনে? এইচ ইন্ডেক্স মানে হইতেছে এইচ নাম্বার অফ পেপার সাইটেড ইন এইচ নাম্বার অফ টাইমস। সো তোমার যদি মানে কোনো একজন ব্যক্তির যদি 10টা পেপার থাকে, এবং সেই 10টা পেপার যদি প্রত্যেককে 10 বার করে সাইটেশন পায়, তাইলে তার এইচ ইন্ডেক্স হবে 10। কোনো লোকের যদি 5টা পেপার থাকে এবং প্রত্যেকটা পেপার যদি 5টা করে সাইটেশন পায়, তখন তার এইচ ইন্ডেক্স হবে 5। আর আই10 ইন্ডেক্স হচ্ছে নাম্বার অফ আর্টিকেলস ইজ সাইটেড ফর 10 টাইমস। যদি তোমার কোনো একটা আর্টিকেল থাকে
যেটা হচ্ছে 10 বার মতো, ফর এক্সাম্পল তোমার দুইটা আর্টিকেল আছে যারা 10-এ মানে 10টা করে সাইটেশন পাইছে, তো তাইলে তোমার আইডেন্টি ইন্ডেক্স হবে কত? 2। তোমার ধরো যে হইতেছে 20টা আর্টিকেল আছে, যে সমস্ত আর্টিকেল গুলা 10টা করে হইতেছে কি পাইছে, সাইটেশন পাইছে, তাইলে হইতেছে তোমার আইডেন্টি ইন্ডেক্স হবে 20। দ্যাটস ইট, ভেরি সিম্পল। সো এই 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 দুইটা সিম্পল ইন্ডেক্স থেকে আমরা কি বুঝতে পারি, যে ধরো যে কারো 500টা সাইটেশন আছে, কিন্তু H-index 3, আইটেন ইন্ডেক্স হচ্ছে ধরো যে 1। তো তার মানে কি, ইজিলি আমরা বুঝতে পারতেছি যে তার একটাই মাত্র পেপার, যেটা সম্ভবত হইতেছে 400 বা 450টা হইতেছে সাইটেশন পাইছে, আর বাকি ধরো যে যে সমস্ত পেপার আছে ওগুলা হইতেছে 3 নম্বরের সাইটেশনের ওপরে পাইছে। সো তার মানে তার ওই একটা কাজই সামহাও কোনোভাবে ভালো ছিল, সেটা অনেক সাইটেশন হয়েছে, কিন্তু বাকি কাজগুলো তার ইম্প্যাক্টফুল না। সো সে খুব একটা ভালো রিসার্চার কিন্তু না। আবার দেখা যাচ্ছে যে কারো আর একজনের 500 সাইটেশন আছে, কিন্তু তার H-index 10। আবার হচ্ছে আইটেন ইন্ডেক্স হচ্ছে দেখা যাচ্ছে যে 7/8। তো তার মানে কি, তার 10টা পেপার, এমন 10টা পেপার আছে যে 10টা পেপার 10টার উপরে সাইটেশন পাইছে। আবার হইতেছে আইটেন ইন্ডেক্স 7, এমন পেপার আছে যে সেখানে হইতেছে সে 10টা করে সাইটেশন অলরেডি পাইছেই। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো আইটেন ইন্ডেক্স অবশ্য তার আরো বেশি হবে। তো এইভাবেই তুমি জাজ করতে পারো যে একজন প্রফেসর ভালো কি ভালো না। কারণ যে প্রফেসর যত ভালো প্রোফাইল, তার মানে সিগনিফিকেন্ট চান্স আছে তার হাতে ফান্ডিং থাকার পসিবিলিটি অনেক বেশি। সো দিজ আর সাম প্যারামিটার যেগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া থাকলে ভালো হয়। দ্যাটস ওয়াই আই জাস্ট ব্রিং ইট। দেন I want to talk about copyright keeping and caution. সো এর মধ্যে পরে যেমন তোমার কিছু পেটেন্ট। পেটেন্ট মানে কি? পেটেন্ট মানে হইতেছে যে তুমি একটা কোনো জিনিস, কোনো একটা আইডিয়া ইনোভেশন করছো। ইনোভেশন জিনিসটা কি জানো? ইনোভেশন জিনিসটা হচ্ছে, ইনোভেশন আর ইনভেনশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ইনভেনশন মানে আবিষ্কার করা, ঠিক আছে, কিন্তু ইনোভেশন কিন্তু একটা কমপ্লেক্স ওয়ার্ড। এটা ইনভেনশন প্লাস কমার্শিয়ালাইজেশন, এই দুইটা ওয়ার্ড ওয়ার্ড মিলে যখন এক জায়গায় করি আমরা, তখন সেটাকে আমরা বলি ইনোভেশন। সো ইনোভেশন মানে কি? ইনভেনশন প্লাস কমার্শিয়ালাইজেশন, যে তুমি কোনো একটা জিনিসকে ইনভেন্ট করলা এবং সেটাকে কমার্শিয়ালাইজ করলা, যে তুমি সেটাকে মার্কেটে নিয়ে আসতে পারলা। যদি সেটা মার্কেটে নিয়ে আসার মতো ক্যাপাবিলিটি থাকে এবং সেটা যদি মার্কেটে চলে, তখন আমরা মানে চলার মতো মনে হয়, তখন আমরা ওই আবিষ্কারটাকে বলি ইনোভেশন। তো ওইটাই, যে সব ইনভেনশনই ইনোভেশন না, বাট সব ইনোভেশনই ইনভেনশন। ব্যাপারটা হচ্ছে এরকম। সো তুমি যে জিনিসটা তৈরি করতেছো সেটার অবশ্যই মার্কেট ভ্যালু থাকতে হবে, যদি থাকে তাহলে সেটাকে আমরা ইনোভেশন বলি। সো তুমি যদি এরকম কিছু একটা আবিষ্কার করে ফেলো, তোমার প্রথম কাজ হইতেছে সেটাকে পেটেন্ট করে ফেলা। আদারওয়াইজ তুমি যদি আগেই মানুষকে জানাও যে হইতেছে আমি একটা জিনিস করে ফেলছি এরকম এরকম এরকম, তাহলে দেখবে যে মানুষ ওইটা বানায় তোমার আগে হইতেছে সেই ওই জিনিসটার পেটেন্ট করে ফেলবে, হুইচ ইজ রিয়েলি ব্যাড ফর ইউ। সো এটা হচ্ছে পেটেন্ট। আর কপিরাইটের ব্যাপারটা হচ্ছে যে কপিরাইট জিনিসটা তোমার মনে করো যে ইনোভেশনটা যেমন হইতেছে কোন একটা প্রোডাক্ট বা সামথিং লাইক দ্যাট, এরকম জিনিসের ক্ষেত্রে হয়। কপিরাইটটা আসলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি তোমার ধরে রাখার জন্য, লাইক তোমার রিসার্চ পেপার বা এই টাইপের যে জিনিসপাতিগুলো আছে, তোমার কোন একটা বই, তোমার হইতেছে কোনো একটা আর্ট, তোমার কোন একটা গান, কবিতা, সামথিং লাইক দ্যাট, এগুলার হইতেছে তুমি উম, তুমি যে এইটার হচ্ছে মালিক,
এইটা হিসাবে এস্টাবলিশ করার নামই হচ্ছে কপিরাইট। তো কপিরাইট কখন অ্যাক্টিভ হয়, যে তুমি ধরো যে কেউ যদি তোমার কোনো একটা কিছু ডাউনলোড করে, বা হইতেছে তোমার একটা রিসার্চ পেপার সে ইউজ করতেছে, বাট তোমাকে সাইট করতেছে না, তখন তোমার জন্য কপিরাইট, ওর জন্য কপিরাইটটা মানে অ্যাক্টিভেটেড হয়ে যাবে, যে সে কপি করতে পারবে কি পারবে না। বা তোমার কোন একটা বই সে নিজের নামে ছাপায় মানে হইতেছে বিতরণ করা শুরু করতেছে, তো সেটাও কিন্তু হবে না, তোমার কাছ থেকে পারমিশন নিতে হবে, কারণ তার কপি করার ওইখানে কোনো রাইট নাই। বা তোমার নামেই যদি চালায়, তার জন্য তোমার কাছ থেকে কিন্তু পাবলিক পারমিশন নিয়ে যেতে হবে, যে ঠিক আছে আপনি ছাপান, ছাপায় আমার আমার নাম আপনার আমার নামই থাকবে, বাট আপনি ছাপায় মানুষকে দেন, সমস্যা নেই। কিন্তু সেটার জন্য তোমার কাছে পারমিশন নিয়ে যেতে হবে, আদারওয়াইজ যদি সে তোমার কাছে পারমিশন না নিয়ে যদি বই ছাপায়, তার মানে সে কপিরাইট ভায়োলেশন করছে, এবং তার এগেনস্টে তুমি চার্জ নিতে পারবে। এরকম কিছু কিছু নিয়ম যে কারণ আছে, যেগুলো সম্পর্কে তোমরা পরবর্তীতে এমনি জানতে পারবা। বাট এখন আসলে আইডিয়া দেওয়ার জন্য এই যে মানে ছোট ছোট যে জিনিসগুলো জানাই দরকার, ওই সমস্ত জিনিসগুলা বললাম। অ্যান্ড লাস্টলি অলওয়েজ রিমেইন অ্যালার্ট, দ্যাটস ইট। অ্যালার্ট তো থাকতেই হবে, নাহলে নিজের প্রপার্টি কখন কে কোন দিক দিয়ে চুরি করে নিয়ে যাবে এটা বুঝতেই পারবে না, কারণ এই ফিল্ডে চুরি তুমি মানে খালি যখন ঢুকবা তখন বুঝতে পারবা যে খালি সবাই তাকায় আছে তোমার জিনিস চুরি করার জন্য। সো বি কেয়ারফুল। অ্যান্ড লাস্টলি, প্রবলি দিস দ্য লাস্ট লাইন। সো লাস্টলি আমরা যেটা বলবো, যে টাইম ম্যানেজমেন্ট কি করে ভাবে করতে হয় অ্যাজ আ রিসার্চার, কিছু হেলদি হ্যাবিট যেটা তোমার মধ্যে গ্রো করা উচিত একজন ভালো রিসার্চার হইতে গেলে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ফিক্স টাইম ফর ইউর রিসার্চ। সো একটা নির্দিষ্ট টাইম ফিক্স করা উচিত, যে সময় তুমি শুধু রিসার্চ নিয়ে আলাপ আলোচনা করবে। হইতে পারে সেটা খুবই কম সময়, হইতে পারে 10 মিনিট দিনে, হইতে পারে 15 মিনিট, হইতে পারে 20 মিনিট বা আধা ঘন্টা, এরকম। বাট রেগুলারিটি মেনটেন করে রেগুলার বেসিসে রিসার্চের জন্য বসতে হবে। দেন রাইটিং, রাইটিং এর জন্য তোমার টাইম ফিক্স থাকতে হবে, যে আমি এই টাইমে রাইট করবো। রাইটিং সবসময় করা যায় না, কারণ রিসার্চ পেপার বা এই টাইপের রাইটিং করার জন্য তোমার ডিপ ফোকাস মোডে যাইতে হয়। তো ডিপ ফোকাস মোডে যাইতে গেলে তোমার একটা নির্দিষ্ট এনভায়রনমেন্ট লাগবে, নির্দিষ্ট টাইম লাগবে তোমার ব্রেনটাকে অ্যাক্টিভেট করার জন্য। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু হ্যাভ আ ভেরি ফিক্সড টাইম ফর ইউর রাইটিং। অ্যান্ড লাস্টলি, থার্ডলি, ইউজ ক্যালেন্ডার অ্যাপ। ক্যালেন্ডার অ্যাপে তুমি বিভিন্ন ধরনের জিনিসগুলাকে হইতেছে তোমার কবে কি ডেডলাইন আছে, কোন কাজ কবে শেষ করতে চাচ্ছ, এই অনুযায়ী তুমি আগে থেকেই স্কেডিউল করে রাখতে পারো। দেখবা যে ক্যালেন্ডার অ্যাপ তোমাকে রিমাইন্ডার দিবে যে এই তোমার ওই কাজ বাকি, অমুক দিন ডেডলাইন আছে, হাবি যাবি। সো ইটস এ ভেরি গুড হ্যাবিট ইউ শুড হ্যাভ, ফলো। দেন সিঙ্গেল টাস্ক করার প্ল্যান করো, কারণ সবাই মাল্টিটাস্কিং করতে পারে না। তো আমিও সাজেস্ট করি যে সিঙ্গেল টাস্ক অ্যাট এ টাইম করা ভালো। দেন ওই রিডিং এন্ড রাইটিং এর কথাই বলছে, যে ক্রিয়েট হ্যাবিট অফ ফাস্টার রিডিং রাইটিং। যত দ্রুত পড়তে পারবো, যত দ্রুত লিখতে পারবো, তো তুমি রিসার্চে তত ভালো করতে পারবা। আউটসোর্স ওয়ার্ক, তুমি যখন ধরো যে মোটামুটি রিসার্চ শিখে ফেলছো, দু একটা পেপার টেপার করে ফেলছো, এখন তুমি মনে করো যে আরো বেশি এঙ্গেজড হয়ে গেছো। সো তুমি কিছু কিছু তোমার কাজ, ছোট ছোট যেগুলা কাজ, এই কাজগুলা তুমি আরেকজনকে দিয়ে দিতে পারো। দিয়ে বলতে পারো যে তোমাকে আমি অন্যভাবে, বা তোমাকে হয়তো বা অথরশিপ দিয়ে দিব একটা জায়গায়, বা সামথিং লাইক দ্যাট, বা তুমি আমাকে হেল্প করো। এরকমের উপরে ভিত্তি করে তুমি তাকে, বা তুমি তাকে কাজ শেখাইলা, কাজ শেখানোর পরে তাকে বললা যে তুমি আমাকে অ্যাসিস্ট করো। এভাবে তুমি আউটসোর্স করতে পারো, যাতে করে দেখলা যে তোমারও কিছু কাজ কমে গেল, সেও কিছু বেনিফিটেড হলো। কিভাবে বেনিফিটেড হলো, সে তোমার এই সমস্ত কাজ, যেমন তুমি তাকে একটা ডেটা অ্যানালিসিস করতে দিলা, বা তুমি তাকে একটা হইতেছে তোমার রিসার্চের, কারণ এই জিনিসগুলো তো সে খুঁজে পাবে না। তুমি ধরো যে একটা আউটস্ট্যান্ডিং রিসার্চ করতেছো, সেই রিসার্চে সে যদি একটা পার্ট শিখতে পারে, তাইলে মানে সে সে যদি কাজ করতে পারে, তার মানে সে বিশাল একটা অপরচুনিটি পায়। কারণ ফর এক্সাম্পল, আমি আমি যখন শুরুতে রিসার্চ করতাম, তখন তো আমি মানে আমার সময় আমি কোনো মেন্টর পাইছিলাম না শুরুর দিকে। তো আমি যে একটা রিসার্চ শিখবো, বা আমি যে একটা ডেটা নিয়ে কাজ করবো, সে ডেটা পাবো কই? সে ডেটাই তো কারো কাছে নাই। ফর এক্সাম্পল, ধরো যে একটা ক্যারেক্টারাইজেশন টেকনিকের নাম যদি আমি বলি, ধরো যে এক্স রে ডিফ্র্যাকশন, এক্সআরডি। সো এইটার যে হইতেছে ডেটা আছে, এই ডেটা আমি জানি, আমি থিওরিটিক্যালি পড়ছি যে এইটা হয় সেইটা হয়, এই সেই হাবি জাবি, বাট আমি এই ডেটা পাবো কোথায়?
যে আমি একটু বিভিন্ন সফটওয়্যার দেখছি, এগুলোতে এগুলো এগুলো কাজ করা যায়। সো এগুলোর মধ্যে দিয়ে তো রান করার জন্য ডেমো ডেটা খোঁজা লাগবে না। সো সেগুলো পাবো কোথায়? তো তখন দেখা যাইতেছে যে আমার কোনো সিনিয়র ছিল, মানে সিনিয়র আছে, তার কাছ থেকে একটু নিয়ে জিনিসটা শিখছি। তারপরে দেখা যাচ্ছে যে সে আমাকে তার মানে রিসার্চ পেপারের একটা পোর্শনে এক্সআরডি বলছে যে তুই এক্সআরডিটা কর। আমি এক্সআরডিটা করে দিছি, দেখলাম যে হ্যাঁ আমি পারছি। আমি কিন্তু তার পেপারে পরে অথরশিপ পাই গেছি। সে আমাকে নিজে ডাইকে নিয়ে অথরশিপ দিছে। তো তুমিও তোমার এরকম কাজের আউটসোর্স করতে পারো, যে তোমার কোনো সিনিয়র খুব ভালো কাজ করে, তার থেকে কিছু কাজ নিয়ে তুমি তাকে কিছু কাজ করে দিয়ে এই যে তার সাথে অ্যাসিস্টিং মোডে থেকে তুমি কাজ শিখে ফেলতেছো। এটা কিন্তু খুবই ভালো জিনিস। সেও কিছুটা তার কাজ কমে যাচ্ছে, এবং হইতেছে তুমিও বেনিফিটেড হচ্ছে। এটা জুনিয়র অবস্থা। সিনিয়র অবস্থায় তো তুমি নিজেই আরেকজনকে কাজ দিয়ে তাকেও হেল্প করলা, সেও শিখলো, আর তোমারও কিছুটা ওয়ার্কলোড কমে গেল। সো আউটসোর্সিং অফ ইউর ওয়ার্ক ইজ ভেরি ভেরি beneficial for both parties. It's a winning situation. And lastly, keep backup. সেটা বারবার বলতেছি, কারণ হইতেছে এটা দেখতে যাওয়া দেখবা যে রিসার্চে তুমি যদি ব্যাকআপ না রাখো, ইউ আর ডান। 2 বছরের কাজ 2 সেকেন্ডে শেষ হয়ে যাবে। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ। If you have any question, let's discuss. Another thing is, আজকে যেহেতু ইয়াসিন নাই, সো আমাকেই চেক করতে হবে। So you can just write on the chat or can unmute and just ask. ভাই আমার অ্যাসাইনমেন্ট নিয়ে ছোট একটা কোশ্চেন ছিল, মানে এটা ছাড়া কে বলতেছো? সরফরাজ? আমি সরফরাজ। জি ভাই। ওকে, বলো ভাই বলো। অ্যাসাইনমেন্টে হচ্ছে গিয়া সাবমিশন যে নিয়ম সেখানে লেখা আছে যে 1 পেজ। এখানে 1 পেজ বলতে কি 1 পেজের মধ্যেই করতে হবে নাকি মাল্টিপল পেজ করা যাবে? কারণ এক পেজেই ডিটেলস। করতে হবে, কারণ আমার তো নিজেরও পড়া লাগবে, বুঝো না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এটাই মনে হয়েছিল। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই, বুঝতে পেরেছি। যাদের তোমারও কম লেখা লাগে, আমারও কম পড়া লাগে, কারণ আমার তো জিনিসটাকে এভালুয়েট করতে হবে। তুমি যদি 5 পাতা লেখো, আমার 5 পাতা পড়তে গেলে তো আমি শেষ। বাট ইউ মাস্ট হ্যাভ টু ফলো দ্য রুলস, এবং রুব্রিক্সটা অবশ্যই দেখে নিবা, ওখানে বলা আছে সবকিছু। ওকে ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তানভীর ইসলাম ইমন, জি ভাইয়া। রাইট? জি ভাইয়া, দুইটা হুম হুম, কোশ্চেন ছিল ভাইয়া। শিওর শিওর। আহ, প্রথম কোশ্চেন হচ্ছে যে ভাইয়া আমি যে কোনো একটা পেপারে কোনো নিউমেরিক্যাল ডেটা বা কোনো ধরনের ডেটা নিন, কিন্তু আমি মেথোডোলজিটা আমি নিছি এবং সেটা লার্জ, ওরা যেই ডেটা নিয়ে করছে আমি তার সাথে একটু লার্জ স্কেল ডেটা নিয়ে আমি সেটা মানে অ্যানালাইসিস করে মানে নতুনত্ব কিছু একটা পাইছি। তাহলে সেক্ষেত্রে কি আমার কোনো সাইটেশন বা অ্যাকনলেজমেন্টের এগুলোর কোনো কিছু দরকার আছে? আচ্ছা, ইউ জাস্ট সে যে তুমি একটা মেথোডোলজি, একটা রিসার্চ পেপার থেকে একটা যেমন মেথোডোলজি ধরো নিছো। ভাই আমি একটা জিনিসের উপরে আমি মানে মেশিন লার্নিং অ্যাপ্লাই করলাম সেটার উপরে, মানে হুম ওদের হুম। মেথোডোলজিটা আমি ইউজ করছি কিন্তু ওদের থেকে কোনো ডেটা, নিউমেরিক্যাল ডেটা আমি নিইনি। সেক্ষেত্রে আমি কিভাবে কি করবো আসলে? না, এটা করা যায়। তুমি ধরো যে তাদের মানে এক্ষেত্রে কি আমার একবারে সাজেশন দরকার ডিরেক্টলি আছে? না নিয়ে, আমি যেটা বলবো যে আমরা যেটা করি সেটা হইতেছে, কোনো ধরো যে একটা মেথোডোলজি যদি কোনো একটা আর্টিকেল থেকে আমরা নেই, সো হুবহু ওইভাবে না নিয়ে আমরা হইতেছে, হ্যাঁ তবে হুবহু নেওয়া যায়। হুবহু নিয়ে আমরা হইতেছে ওইখানে মেনশন করে দিই যে আমরা অমুক আর্টিকেলের হইতেছে তাদের এই প্রসেস পর্যন্ত হইতেছে। ফর এক্সাম্পল, তুমি হইতেছে হয়তোবা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত কাজ করছো, কাজ করার পরে তার ফার্দার আরো কাজ করার সুযোগ ছিল। হয়তোবা সে লেটস সে একটা জিনিস সে 1 to 3 এই রেশিওতে দেখছে, কিন্তু হচ্ছে বা 1 3 5 এই রেশিওতে দেখছে, 2 4 6 এই রেশিওতে দেখা হয় নাই। বাট তুমি 2 4 6 রেশিওতে দেখা একটা নোবেলটি আনতে চাচ্ছ, বা কেন দেখা হয় নাই, বা আরো হায়ার লেভেলে গেলে কি হয়, এই জিনিসটা সে দেখে নাই।
হয়তো বা তার রিসোর্সের অভাব ছিল বা টাইম অভাব ছিল, বাট তুমি জিনিসটা দেখে একটা পেপার করতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমার উচিত হবে যে ওইটা মেনশন করা যে তুমি কোন পেপার থেকে নিচ্ছ, এবং তোমার পেপারে লিখতে হবে যে এটা ওই পেপারেরই এক্সটেন্ডেড ভার্সন। এরকম করে জিনিসটাকে জাস্টিফাই করতে হয়, বাট হ্যাঁ মেনশন করতে হয়। তুমি তখন ওই তোমার মেথোডোলজি সেকশনে গিয়ে ওদের ওদের মানে অমুক অ্যাট অলের কাজ আমরা হইতেছে আহ এইখানে ফলো করছি, তার পেপারের হইতেছে সাইটেশন ওইখানে থাকবে। এটা করা যায়। মানে ভাই আমি বুঝতেছি না আসলে ওই সাইটেশনটা আমি কোথায় করব আসলে। মেথোডোলজিটা তোমাকে নিচ্ছি তো কিন্তু আসলে ওই মেথোডোলজি জিনিসটা আমার সেকশনের কথাই তো বললাম, যে ওয়ার্কের ভিতর মেথোডোলজি আমার জিনিসটা সেকশনের নাই। মধ্যেই লিখবা। সমস্যা কি? মানে ধরেন যে ভাইয়া ওরা 10টা ডেটা সেট নিয়ে কাজ করছে, আমি মাল্টিপল জায়গা থেকে আমি 100টা ডেটা সেট নিয়ে কাজ করছি, কিন্তু প্রসেসটা ওদেরটার মতোই। কিন্তু প্রসেসটা মানে আমি নিজে বুঝতেছি যে ওই স্টেপ অনুযায়ী আমি করছি, কিন্তু আমার মানে পেপারে ওই জিনিসটা লেখাই নেই আর কি। সেক্ষেত্রে কি করব? I just get confused. Can you just say again? মানে ভাইয়া ধরেন আমি একটা পেপারের একটা মানে ওরা যে প্রসেসে কাজ করছে ওই সেম প্রসেসটাতে আমি কাজ করছি, কিন্তু ধরেন ওরা যে পরিমাণ ডেটা নিয়ে কাজ করছে আমি তার সাথে অনেক লার্জ স্কেলের ডেটা নিয়ে কাজ করছি। ডেটার হিসাব এটা পরে হচ্ছে আমার আসতেছে। কথা তাহলে। এটা জাস্ট কিপ অ্যাসাইড, ডেটা বাদ পরে। তুমি তাদের প্রসেস নিছো, তারা যে প্রসেস ফলো করছে তুমি সেম হুম, প্রসেস ফলো করছো, ইউ হ্যাভ টু মেনশন ইট যে আমি হইতেছে তার প্রসেস নিয়েই কাজ করছি। বাট যেটা বললাম যে তুমি সেই কাজটার এক্সটেন্ডেড একটা ভার্সন নিয়ে আসছো, তাই তো? তো তোমাকে ওটা হুম, মেনশন হুম। করতে হবে যে আমি জি তাদের ভাই। প্রসেসটা ফলো করছি, যে তারা যে প্রসেসটা, তারা যেই প্রসেসে এই তাদের হাইপোথিসিসটাকে দাঁড় করাইছে, আমিও সেম প্রসেসটাই ফলো করে আমার হাইপোথিসিসটাকেও সলভ করছি। বাট আমার ক্ষেত্রে জিনিসটা ছিল যে আরো এক্সটেন্ডেড, দ্যাটস ইট। এটা তোমার ওই যখন তুমি মেথোডোলজি সেকশন জি লিখবা, ভাই। যে জায়গায় সেই মেথোডোলজি কোনটার পরে কি কি ইউজ করছো, প্রত্যেকটা একটা স্টেপ বাই স্টেপ জিনিস থাকে না, ওইখানেই শুরুতে মেনশন করে দিতে হবে আমরা এখানে ইউজ হুম, হুম। করছি অমুক, যে যে পেপারটাকে নিছো তার ফার্স্ট অথর, দ্যাট অ্যাট অল, তারা যে প্রসেস ইউজ করছে সেই প্রসেসটা আমরা ইউজ করছি, এবং এই লাইনের শেষে তোমার ওই পেপারের হইতেছে সাইটেশন থাকবে। দ্যাটস ইট। এইটাই স্ট্যান্ডার্ড নিয়ম, এবং এরকম অসংখ্য হবে, রিসার্চ পেপারেই জি হয়। ভাই, বুঝতে পারছি। দ্যাটস ইট। সো ডেটা এখানে ফার্স্টে কেন আসবে? ডেটার হিসাব পরে, ওইটা তো তোমার নোবেলটি, ওইটা তোমাকে ইয়াতে মানে ভালো করে এই টাইপের পেপার গুলা খুব বেশি স্ট্রং হয় না যদিও, বাট হইতেছে করা পসিবল। এই ক্ষেত্রে তোমাকে ইন্ট্রোডাকশন সেকশনে লাস্টে আইসা তোমার নোবেলটি স্টেটমেন্টটা ভালো করে লিখতে হবে, যে তুমি কেন তাদের কাজটাকেই এক্সটেন্ডেড করতেছো। এটা ডিফাইন না করাইতে পারলে আবার তুমি দেখবা যে পেপারটা কিন্তু অনেক সময় ভালো জায়গা থেকে রিজেকশন খাবে। জি ভাই, বুঝতে পারছি। ইউ হ্যাভ টু আর ভাই আরেকটা জাস্টিফাই। জিনিস যে অথরশিপের ব্যাপারটা, যে আমি আমি কাউকে দিয়ে যদি শুধু ডেটা কালেক্ট করাই তাহলে শুধু সেটার জন্য কি করব আসলে? তাকে অথরশিপ দেওয়া যায়? মানে সে ডেটা প্রসেস করে অ্যানালাইসিস কিছু শুধু কালেক্ট করছে, কালেক্ট করে আমাকে দিছে যে সেই জিনিসটা। তোমার মেশিন লার্নিং এর কাজে ডেটা কালেক্ট করে দেওয়া তো একটা সিগনিফিকেন্ট পোর্শন, সে তো অতসী পাবেই, শুরুর দিকেই পাবে। আচ্ছা। কিভাবে বুঝতে কারণ পারছি। মেশিন লার্নিং এর খেলাই তো হচ্ছে তোমার ডেটা নিয়ে, আর ডেটা কালেক্ট করা এবং সেই ডেটা মানে ভালো জায়গা মানে ডেটা নিয়ে আসা খুবই খুবই টাফ জব, আর খুবই বিরক্তিকর জব, তাকে অধ্যশিপ দিতেই হবে। তবে যদি এরকম হয়, কিছু কিছু ক্ষেত্রে আমাদের এরকম থাকে যে হতেছে, আমাদের রিসার্চের ক্ষেত্রে থাকে যে আহ, হয়তো বা 5 7 8 10টা পেপার থেকে জাস্ট খালি কপি পেস্ট করে বসাই দিছে, সেই ক্ষেত্রে মানে তার সিগনিফিকেন্ট কোনো কন্ট্রিবিউশন আসলে ওইভাবে থাকে না। তুমি সবকিছু শেখাই দিছো, সব দেখাই দিছো, সে জাস্ট খালি এআই এর মতো কাজ করছে, সেই ক্ষেত্রে অ্যাকনোলেজ করলেই চলে। কিন্তু মেশিন লার্নিং এর ক্ষেত্রে হবে না, সেই ক্ষেত্রে তোমাকে দিতেই হবে। আর যেটা আমি সালাম তখনও আলাইকুম ভাই। বলছি যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, এটা তুমি এবং তোমার যার সাথে কাজ করাইছো তার মধ্যে,
নিজেদের মধ্যে ডিসকাস করলে বুঝতে পারবা যে অথরশিপ দেওয়া যায় কি যায় না। কারণ জিনিসগুলো অনেক বেশি মানে স্পেসিফিক তো। তোমার প্রজেক্ট সম্পর্কে তো আমি সবকিছু জানি না, তুমি জাস্ট খালি বলতেছো যে হ্যাঁ সে সে ডেটা কালেক্ট করছে, আর যে কিছু করে নাই সেটা আমি কিভাবে বলবো? এখন আমি যদি এইটা এইভাবে বলি তখন তোমার মধ্যে মানে অনেকের মধ্যে তখন একটা ভুল ধারণা তৈরি হইতে পারে। দ্যাটস ওয়াই আমি এটা বারবারই মেনশন করছি, ওই স্লাইডেও করছি, যে ইট শুড বি বেসড অন ইউর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, তুমি তোমার গ্রুপমেট এবং ইয়ার মধ্যে। কারণ আমি যেগুলা বলছি ওই ক্রাইটেরিয়ার অনেক কম ফিল কইরাও যে অথরশিপ পাওয়া যাবে না এমন না, চাইতে পারে। সো বি কেয়ারফুল। ওকে, আই হোপ ইউ গট ইউর অ্যান্সার। হ্যাঁ, মুজাহিদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোশ্চেন হচ্ছে ভাই, অথর বেশি থাকলে কি ভাই মানে পেপারের মান কমে যায়? এইটা একটা খুবই ট্রিকি কোয়েশ্চেন। এই ক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলি। ফর এক্সাম্পল, যে গ্রাউন্ড ব্রেকিং যে রিসার্চ গুলো হয় সেইটার অথর সম্পর্কে আইডিয়া আছে? যে 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 আইডিয়া গুলার উপরে বেস করে মানুষ হতে নোবেল প্রাইজ পায়, সেই পেপার গুলাতে মানে পেপারের সাইজের থেকে অথর লিস্টের সাইজ বড় থাকে। ডু ইউ গেট মাই পয়েন্ট? আমি যে জিনিসটা বোঝাইতে চাচ্ছি যে ইট ডাজন্ট বুঝতে ম্যাটার পারছি যে ভাই। হইতেছে কতজন অথর আছে, ইটস ম্যাটার যে তোর কাজটা ইম্পর্টেন্ট কিনা। যদি কাজটা খুবই ইম্পর্টেন্ট হয় এবং সেই কাজে তুমি যদি পার্ট হও এবং সেই পার্টে যদি হইতেছে অসংখ্য অথর থাকে, ইট ডাজন্ট ম্যাটার। সো বুঝতে পারছি ভাই। কাজটাকে ইম্পর্টেন্ট হতে হবে। তবে মানে অনেকের মধ্যে এই ধরনের টেন্ডেন্সি আছে, অনেক প্রফেসরই আছে যারা এরকম দেখতে চায় যে মানে তারা কিভাবে জাজ করে এই জিনিসটা, যে অথর প্যানেল যদি ছোট হয় এবং এই টাইপের রিসার্চ গুলোর ক্ষেত্রে, তাইলে দেয়ার আর সিগনিফিকেন্ট পসিবিলিটি যে যারা এই অথর প্যানেলে আছে তারা সবাই কাজ করছে। ফর এক্সাম্পল, আমাদের দেশে যদি 10 জন অথর থাকে, তাহলে আমরা আমরা নিজেরাও জানি যে 10 জনের মধ্যে 10 জন কাজ করে না। ওই প্রথম দিকে ফার্স্ট অথর সেকেন্ড অথর ওরাই কাজ করে। যদিও বাংলাদেশে এই অথর চুরির ব্যাপারটা খুবই কমন, যে হইতেছে কাজ করছে দেখা যাচ্ছে সে ফিফথ অথর সিক্সথ অথর হয়ে আছে, অথচ ফার্স্ট অথর হয়ে আছে কে, তার সুপারভাইজার, সুপারভাইজারের সুপারভাইজার, সুপারভাইজারের বউ, তার বন্ধু, এরকম করে 5 জন হইতেছে আগে নিয়ে নিছে। আর যে ছেলেটা কাজ করছে সে তো আসলে কিছু করার নাই, আর্লি স্টেজ রিসার্চের, মানে তার মানে ওই পরিমাণ হয়তো বা নলেজ নাই বা পাওয়ারও নাই, বা একাডেমিক্যালি সে ধরা খায় আছে যে এরপরে কয়েকটা কোর্স আছে, সে কোর্স তাকে ওর আন্ডারে করা লাগবে। আবার এমন হইতে পারে যে তার কাছ থেকে এলওআর নিতে হবে। এই যে বিভিন্ন জায়গায় ধরা, এইটার সুযোগ নিয়ে দেখা যায় যে সে সে কাজ করছে অথচ সে সিক্স অথর হয়ে আছে। এরকম হইতেই পারে। সো অথর কম থাকলে আসলে ধরা হয় যে মানে সিগনিফিকেন্ট পোর্শনের কাজ তারা করছে। এই জন্য অনেক সময় সাজেস্ট করা হয় যে কম অথর রাখো, এটা মানে ভালো ইম্প্যাক্ট ইমপ্রেশন দেয়। বাট আমি আরেকটা জিনিস তো বুঝাইতে পারছি, আই হোপ যে তুই বুঝছিস যে মানে ওটা আসলে ম্যাটার করে না যদি কাজ অনেক ভালো হয়। জি ভাই, বুঝতে পারছি। চ্যাটে মেবি একটা কোশ্চেন আছে। সামওয়ান টু এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভাই, অ্যাসাইনমেন্টে পার্ট 2টা একটু এক্সপ্লেইন করলে ভালো হতো। হোয়াট ইজ দ্য অ্যাসাইনমেন্ট? পার্ট 2 এ কি আছে? এখানে তো সব ইনস্ট্রাকশন দেয়াই আছে। একটা রিসার্চ মেথোডোলজি ডিজাইন করার কথা বলা হয়েছে এখানে, যে তুমি মানে হাইপোথেটিক্যালি জিনিসটাকে কিভাবে, তুমি যে ফার্স্টে যে এই যে এই প্রবলেমটা সিলেক্ট করবা, তুমি যে এখানে একটা বেস্ট অন 3টা টপিকের উপরে ফোকাস পর্যন্ত দেয়া আছে, ওই রিলেটেড যে কোনো একটা প্রবলেম সিলেক্ট করে ওই প্রবলেমটাকে তুমি কিভাবে মেথোডোলজি বানায় সলভ করতে পারবা, এটা তুমি যে কোনো একটা পেপার পড়লেই বুঝতে পারবো আর কি। তো ধরো যে তোমার সিমিলার আইডিয়া, তুমি যে জিনিসটা সলভ করতে চাচ্ছ ওই সিমিলার আইডিয়ার একটা হচ্ছে আর্টিকেল হয়তো বা
অলরেডি এক্সিস্ট করে, সেই আইডিয়াতে তারা কিভাবে করছে তুমিও চেষ্টা করবা যে ওই ধরনেরই কিছু একটা করার। ইনিশিয়ালি তো তোমাদের তো আমি নতুন করে ডিজাইন করতে বলতেছি না, বাট ওই জিনিসটাই একটা সিমিলার ভাই বানার চেষ্টা করবো আর কি তোমার কাজে। দেখলা যে সে তারা হইতেছে তাদের স্যাম্পলের জন্য এক্সআইডি এসিএম ইউভি ভিজিবল স্পেকট্রোস্কপি করছে, তো তুমিও বলে দিতে পারো যে হ্যাঁ তুমিও এই জিনিস করো, বাট টু বি হচ্ছে আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং হতে গেলে তোমাকে অবশ্যই কেন করতেছো এই জিনিসটা অ্যাড করতে হবে। যে আই জাস্ট সি ইন দ্য পেপার যে তারা এক্সআইডি এসিএম ইউভি করছে, বাট কেন করছে এটা তুমি লিখতেছো না, তার মানে তুমি কিন্তু মাইনাস খেয়ে যাওয়া মার্কে। এইটাই। এখানে কোশ্চেনও দেওয়া আছে, হাউ উইল ইউ এনশিওর ইউর ডেটা ইজ রিলায়েবল, দেন লিস্ট দ্য স্পেসিফিক টুলস উড অ্যান্ড হোয়াট স্পেসিফিক ভ্যারিয়েবল ইউ আর মেজারিং। সো এগুলো তো কোশ্চেন দেয়াই আছে। সো ইয়া, ইটস ভেরি ইজি, জাস্ট গো ফর ইট। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, লেট মি গো। মেহেদি এমএসসি 23, হ্যাঁ। ভাই অ্যাসাইনমেন্টে কি রেফারেন্স অ্যাড করব? অবভিয়াসলি, কারণ রেফারেন্স করা আমি শেখাইছি, রেফারেন্স তো অ্যাড করতেই হবে। আমি এই অ্যাসাইনমেন্টটা এমনভাবেই ডিজাইন করা আছে যে করতে গেলে ডে 1 থেকে নিয়ে ডে 10 পর্যন্ত, মানে 9 পর্যন্ত কাজে লাগাইতে হবে আর কি, ডিজাইন করাই আছে ওইভাবে। আচ্ছা ভাই। ভাই বিবলিওগ্রাফি কি তাহলে সেকেন্ড পেজে দিব নাকি এক পেজের মধ্যেই? বিপ্লবী আলাদা, ওইটা এক পেজে না দিলেও চলবে, ওটা অন্য পেজে দিলেই চলবে, বাট মেইন থিমটা এক পেজে থাকা বেটার আর কি। মানে ফার্স্টে টাইটেল পেজ থাকবে, ওইখানে তো নাম, ইমেল অ্যাড্রেস আর হোয়াটসঅ্যাপ নাম্বার শুড বি দেয়ার। ইন দ্য সেকেন্ড পেজ সেখানে টাইটেল, বা টাইটেলটা হচ্ছে আমরা চাইলে ওই পেজেও দিতে পারি, মানে টাইটেল পেজে শুরুতে টাইটেল থাকলো, দেন যে প্রিপেয়ার করছে তার নাম, ইমেইল আর হইতেছে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলো। সেকেন্ড পেজে সে কি লিখছে, ওই যে 3টা প্যারাগ্রাফ সম্ভবত, 3 প্যারাগ্রাফে লিখলো, লেখার পরে রেফারেন্স গুলা সে হচ্ছে থার্ড একটা পেজে জাস্ট অ্যাড করে দিল, দ্যাটস ইট, দ্যাটস লুক প্রফেশনাল। এনিওয়ান, এনি কোশ্চেন?